শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে সংঘর্ষের রাজনীতি করলে ফের শেখ হাসিনার আমলে ফেরার আশঙ্কা করছেন বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই শঙ্কার কথা জানান তারা। সহমত জানিয়ে সমমনা দলগুলো বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হলে রাজনীতিবিদরাই ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে এনসিপি সদস্য সচিব দলীয় স্বার্থে জুলাই সনদকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান। জামায়াতের গোলাম পরোয়ার জোর দেন জাতীয় ঐক্যের ওপর। 4 বছরে পা রাখল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নাম লেখানো নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান আর হাসান আল মামুনদের গণ অধিকার পরিষদ। সমমনা রাজনীতিবিদদের নিয়ে কেক কেটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরিষদের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে নির্যাতন নিপীড়ন নিয়ে কথা বলেন আলোচকরা। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করেন তারা। যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে, নির্বাচন বানচাল করবে। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। এছাড়া এনসিপির সদস্য সচিব জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। যদিও বরাবরই সাংবিধানিক নিয়মে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব বিএনপির। যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয়, সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে। এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি করলেন না, যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না, সেই আদেশের ভিত্তি যদি আইনানুগ না হয় তাহলে সেই আদেশের আইনানুগ ভিত্তি কীভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কীভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না। এইটার অপর নামই হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার। অনুষ্ঠানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বেশি জোর দেন। জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। আমাদের মধ্যে যেটা অমিল থাকবে, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণের ম্যান্ডেট নেব, আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করব। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা, প্রতিহিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে। পরে ফুল দিয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল তালিকা প্রকাশ করা হবে। কয়টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে সেই তালিকা চূড়ান্ত করেছে কমিশন। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। বিকেলে নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইসি সচিব জানান, চলতি সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে কমিশন। আরও জানান, রোডম্যাপ অনুযায়ী কমিশনের সবকিছু শতভাগ করা সম্ভব নয়, সব মিলিয়ে সমন্বয় করে কাজ করছে ইসি। আক্তার আহমেদ বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয় এবং বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। ইসি সচিব আরও জানান, তরুণ ভোটার, আরপিও, স্টেক হোল্ডারদের সাথে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে নিরাপত্তা, প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং নির্বাচনী সহায়তার বিষয়ে কথা হয়েছে বৈঠকে। মূলত দুটো বিষয়ের উপরে আলোকপাত করেছিলেন। একটা হচ্ছে যে ভোট কেন্দ্রে, আর একটা হচ্ছে পরিবেশগত। আমরা বললাম যে ভোট কেন্দ্রের সিকিউরিটির মেজারটা হচ্ছে যে আমাদের যে 14 থেকে 18 জনের একটা টিম কাজ করে সেটা, আর বাইরের সিকিউরিটি তো ওভারঅল এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, দ্যাট ইজ পুলিশের এখতিয়ারাধীন, তবে উই আর ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ এভরিবডি। রাজনৈতিক দল যে অভিযোগে করুক না কেন, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এমন দাবি করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে নির্বাচন কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে ব্যক্তির মোবাইল সিমের সংখ্যা 5টিতে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ইস্কন কেন্দ্রিক ইস্যুতে সাম্প্রদায়িক হামলার মতো কোনো ঘটনা যেন না ঘটে, সেজন্য সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে।
টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 10টি সিম নিজের নামে রাখতে পারেন, কিন্তু কোনো ব্যক্তির 15 থেকে 20টি সিম রাখার তথ্য আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বেশিরভাগ সময় নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয় এ ধরনের সিম ব্যবহার করে। জাতীয় নির্বাচনের আগে এ নিয়ে উদ্বিগ্ন সরকার। বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয় নির্বাচনের আগের 3 মাসে প্রতি ব্যক্তির নামে নিবন্ধিত সিম কার্ড 5টিতে কমিয়ে আনার। ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো, বাট এরপরও এটা থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে। অনেক সময় দেখবেন যে আপনার নাম দিয়া টাকা চাচ্ছে, এই চাচ্ছে, সেই চাচ্ছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংঘাতময় হতে পারে তথ্য উপদেষ্টার এমন আশঙ্কা নিয়ে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। বলেন, সংঘাত হতেই পারে, এক্ষেত্রে দলগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে। নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমগো দেশে ইলেকশনে দেখেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফও দাঁড়ায় জায়গা এক ইসে, সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায়। তো এরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকবে যে একেবারে যে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে পারবো তা না। এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে, এবং তারা যদি পলিটিক্যাল পার্টিতে তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে। রাজনৈতিক দলগুলোর প্রশাসন ও পুলিশে নিয়োগ বদলির ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, এমন অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই যে আমরা পক্ষপাতিত্বভাবে পোস্টিং করছি। পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়া এইটারে পোস্টিং করছো। এটা যদি আপনারা বন্ধ করতে পারেন আমাদের লেভেল প্লেইং লেভেলের উপর দা লেভেল করে দিতে পারবে। উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয় ইসকন ইস্যু নিয়ে। এক্ষেত্রে সাম্প্রদায়িক হামলার কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত উস্কানিমূলক পোস্ট মনিটরিংয়েরও সিদ্ধান্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি নিয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সাথে আলোচনা শেষে কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, মন্ত্রণালয় পদোন্নতি ও বদলি নিয়ে ব্যস্ত, চাকরি প্রত্যাশীদের নিয়ে মোটেও চিন্তিত নয়। মন্ত্রণালয়ে এক রুম থেকে আরেক রুমে চিঠি দিয়ে যোগাযোগ করে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। দাবি করেন 5 আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। হাসনাত বলেন, পিএসসির আন্তরিকতার ঘাটতি নেই, তবে তারা নানা জায়গায় সীমাবদ্ধ। ভাইবা যেন কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় যেন ভাইবাটা না হয়। ভাইবাতে অনেক সময় আমরা দেখেছি বোর্ডের বিভিন্ন বোর্ড ভিত্তিক নাম্বারের তারতম্য ঘটে, সেজন্য আমরা বলেছি এটার একটা রুব্রিক্স থাকুক স্পষ্ট। আমরা দেখলাম এটা নিয়ে ওনারাও ভাবছেন, ওনারা সিবিআই ফরম্যাট একটা ইন্ট্রোডিউস করতে পারেন খুব সম্ভবত সামটাইম ভেরি সুন, মেবি ফ্রম আপনার 50তম থেকে ওনারা বলেছেন। আমরা পিএসসিকে আমরা আন্তরিক পেয়েছি। রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। এই ঘটনায় নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে মেট্রো রেলের 433 নম্বর পিলারের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে কয়েক ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকে, পরে উত্তরা থেকে আগারগাঁও অংশে চালু হয়। রক্তাক্ত নিথর দেহ শরীয়তপুরের আজাদ আবুল কালামের। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাত ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর এসে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। মৃত্যুর আগে আজাদের সবশেষ ফেসবুক পোস্ট ছিল, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। কে জানতো জীবনটা তার কেড়ে নিবে এই নগর। ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে, ঘাড়ে লাগার পর মনে করেন জায়গায় মনে করেন মরে গেছে, নাক মুখ দিয়ে সমানে রক্ত বেরিয়েছে। এই আর একটা স্প্রিং খাই মনে করেন দোয়ানে পড়ছে, আর পাশের দোয়ানটাও মনে করেন নিয়ে হয়েছে। বিয়ারিং প্যাড পরে আহত হয়েছেন আরও দুজন। বেঁচে ফেরার মুহূর্তের কথা বলছিলেন তাদেরই একজন। উনি রাস্তাতে আসতেছিল, আমি চা খাইতেছিলাম দোকানে বসে। ওরা আসার পরে দেখি উপরে একটা বাস্ট হয়েছে কি জানো, আমি বলছি ভূমিকম্প হচ্ছে বুঝি। তারপরে দেখলাম যে কি জানে পয়রা মাথায় পয়রা
আমাকে যদি গ্লাস না থাকতো আমার কপালে পড়তো, আমি এই হাত দিয়ে ঠেকাইছি, না ঠেকাই তাহলে আমার মুখে পড়তো। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা, জানান প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে, নিহতের পরিবারকে দেয়া হবে ক্ষতিপূরণ। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এমন দুর্ঘটনার পর শঙ্কার পাশাপাশি ক্ষোভ জানান নগরবাসী, সেই সাথে সমালোচনা করেন শুরু থেকে মেট্রো রেলের অব্যবস্থাপনা নিয়ে। আজকে একটা লোক মারা গেল, আরো যে মারা যাবেন এর কোনো ইয়ে আছে? আমার তো এখন এই জায়গায় দাঁড়াতে ভয় লাগতেছে, কারণ এখন তো মেট্রো রেল আসে, এখন আবার যে পড়বেন এটা কোনো নিশ্চয়তা আছে। আগামী 2 সপ্তাহের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে, জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বরে এই মেট্রো রেলের যে পিলার, সেই পিলারের পাশের পিলারের বেয়ারিং প্যাড খুলে গেছিল। আজকে এই পিলারের বেয়ারিং প্যাড খুলে পড়ে একজন মানুষের প্রাণই গেল। আর এভাবে বারবার বেয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা নিয়ে নগরবাসী চিন্তিত, সেই সঙ্গে আতঙ্কিত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের 20 বা 21 তারিখ পবিত্র উমরা পালনে সফরে সৌদি আরব যাচ্ছেন। যমুনা নিউজকে তথ্য নিশ্চিত করে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বলেছেন, উমরা শেষে ফের লন্ডনে ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা জানান, লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে, যারা নিরাপত্তা ব্যবস্থা ঠেলে সাজাবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবেন। তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তার পরবর্তী হাজিরার দিন পিছিয়ে 23 নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের আবেদনে এদিন ধার্য করা হয়। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে গুম মামলার তদন্ত 11 ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় আজ একজন সাক্ষ্য দেন। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুনের বিচার শেষ হয়েছে, এখন রায়ের অপেক্ষা। তবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান আছে আরও 3টি মামলার বিচার কাজ, যার মধ্যে টিএফআই সেলের গুমের মামলা ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলা অন্যতম। এই 2 মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি আরও 13 সেনা কর্মকর্তা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলার পরবর্তী হাজিরার দিন 20 নভেম্বর থেকে পেছানোর আবেদন করে প্রসিকিউশন। পরে আসামিদের হাজির করতে 3 দিন পিছিয়ে 23 নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া গত বছরের জুলাই আগস্টে রামপুরায় 28 জন হত্যা মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনকে হাজির করার তারিখ পিছিয়ে 24 নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। ওনাদেরকে 2টি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল 20 নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের 23 তারিখে ও 2টি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। গুমের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে 11 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল। তার 2টি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, তার প্রসিডিং শুরু হয়েছে। আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে। ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। সেজন্য আমরা 2 মাস সময় চেয়েছি। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের 11 তারিখে দিন নির্ধারণ করেছে। এদিকে চানখারপুলে 6 জন হত্যা মামলায় রোববার 12তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে আদালত চত্বরে বাদী পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। আহত হন বাদীপক্ষের ইরাফান মিয়া।
ভুক্তভোগী জানায় স্মাইল নামের এক ব্যক্তির কাছ থেকে 25 লাখ টাকা পাওনা আদায়ে আদালতে মামলা করেন তিনি। সকালে আদালতে আসলে আসামি পক্ষের আইনজীবী তাকে আদালত থেকে বেরিয়ে যেতে বলে। এ সময় তিনি বের না হতে চাইলে আসামি পক্ষ কয়েকজন জুনিয়র আইনজীবী সহ 15 থেকে 20 জন তার উপর হামলা চালায়। ভুক্তভোগীর দাবি, হামলার ক্ষেত্রে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সম্পৃক্ততা ছিল। অভিযুক্ত আইনজীবী বলেন, ঘটনার সময় কোর্ট প্রাঙ্গণে ছিলেন না তিনি। নারায়ণগঞ্জ বারের নির্বাচনে প্রতিপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করছে। আমার সন্তানরা মারছে, আমাকে মারছে, আমার ওয়াইফের জামা কাপড় ছিঁড়ে ফেলছে, ছেলেটা হানি করছে, চুলের মুঠো ধরে রাখছে, আমার ছেলেটা বক্সার, ওকেও মারছে। রাস্তায় ফালা ইচ্ছা মতো লাইতেছে আর মাথায় খালি একজন এসে এমনি জোরে একটা মাথায় ঘুষি দিছে। ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা, এমন অভিযোগ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদ নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। একটা অর্থবহ নির্বাচনের প্রফেসর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে। সেই করণীয়টা হলো আপনারাও গ্রামে গঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রংপুরে অফিস থেকে মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগে ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অফিস অবরুদ্ধ করে বিক্ষোভ করছে বিমা গ্রাহকেরা। দুপুর থেকে নগরীর জামাল মার্কেটে 4th তলায় অবস্থিত বিমা কোম্পানিটির অফিস অবরুদ্ধ করে রাখে গ্রাহকেরা। এক সময় বিক্ষোভকারীরা অফিস ও মার্কেট ছাড়াও প্রধান সড়ক অবরোধ করে রাখে। এতে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হলে সেনাবাহিনী এসে তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। গ্রাহকেরা অভিযোগ করেন, শনিবার গভীর রাতে গ্রাহকদের টাকা না দিয়েই অফিস থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করে কোম্পানিটি। তারা আরও দাবি করছেন, এস আলম গ্রুপ এই বিমা কোম্পানি থেকে টাকা সরিয়ে নেয় গ্রাহকদের টাকা না দিয়ে পালাচ্ছে বিমা কোম্পানিটি। অন্যদিকে বিমা কর্তৃপক্ষের দাবি, ব্যয় সংকোচনের অংশ হিসেবে অফিসের কিছু অংশ সরিয়ে নিচ্ছিল তারা। আমার ডেট শেষ হয়ে গেছে, 12 বছর চলে গেছে। চলে যাওয়ার পর আমি টাকাটা পাবো না, আমার 3 বছর থেকে ঘুরাইতেছে। শুনতেছি টাকা নাকি ওনারা নিয়ে পালাচ্ছে, ঢাকুরাই পালাচ্ছে। আমাদের টাকা কে দেবে? করোনা থেকে আমার মেয়াদ শেষ হয়েছে, কোনো সিরিয়াল নাম্বার খালি দেয় আর দেয় না টাকা। আমার স্বামী অসহায় বাবা, ঔষধ ক্ষমতাও পাইনি, একটা হাঁসের ডিম তাও বেঁচে দিছি, বা একটা হাঁসের ডিম বেঁচে তাও না খাইয়া দিছি। আমার বাবা আমার লাভ চাই না, আমার আসল টাকা দেয়। বিআরডব্লিউটিসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে তারা অফিসের সামনে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির একদল শ্রমিক কর্মচারী। সকালে বাংলা মোটরে বিআরডব্লিউটিসির কার্যালয়ে চেয়ারম্যানের অফিসে তালা মেরে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা মানসুর আহমেদকে আবারও প্রতিষ্ঠানটির চিফ পার্সোনাল ম্যানেজার সিপিএম হিসেবে বসানোর চেষ্টা করছেন চেয়ারম্যান। মানসুরা সিপিএম থাকাকালীন বিএনপি সমর্থিত শ্রমিক কর্মচারীদের পদোন্নতি আটকে রাখতেন বলেও অভিযোগ করা হয়। বর্তমান সিপিএম ফজলে রাব্বিকে কর্মচারী বান্ধব আখ্যা দিয়ে তার বদলির আদেশও বাতিলের দাবি জানায় আন্দোলনকারী শ্রমিক কর্মচারীরা। আমাদের একটাই দাবি, মানসুরাকে এই চেয়ারে বসতে দেওয়া যাবে না। যিনি আছেন ফজলে রাব্বি, সৎ এবং যোগ্য, ওনাকেই এখানে আমরা চাই। শুধু খালি মিটিং আর মিটিং, ডাইরেক্টর বদলি হয়ে যাচ্ছে। এই মানসুরাকে বহু টাকার বিনিময়ে সেখানে আমাদের কর্মচারীদের গুরুত্বপূর্ণ একটা পদে অধিষ্ঠিত করা হয়েছে। সে ছিল আওয়ামী দুঃশাসনের এক হোতা। বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করল থাইল্যান্ড, কম্বোডিয়া। রোববার কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন দুই দেশের নেতারা। এটিকে মহান শান্তি চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাক্ষর করেছেন নিজেও। অনুষ্ঠানে আরেক মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। এর আগে জুলাইয়ে ফোন আলাপ করেন চার নেতা। ওই মাসেই থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত উত্তেজনার রূপ নেয় ভয়াবহ সামরিক সংঘর্ষে, যাতে 40 জনেরও বেশি মানুষের প্রাণ যায়। বাস্তুচ্যুত হয় প্রায় 3 লাখ মানুষ। 5 দিনের ওই সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। Now these gentlemen are about to sign what
আমরা এমন কিছু করেছি যা অনেকেই বলেছিল করা সম্ভব নয়। একটি শান্তি চুক্তিতেই হয়তো লাখ লাখ জীবন বাঁচিয়েছি। যে দুটি দেশের সাথে কাজ করছি এবং মালয়েশিয়া যারা এত সাহায্য করেছে, হয়তো তোমাদের ছাড়া এটা সম্ভব হতো না। এবার নিহত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ উদ্ধারে গাজায় প্রবেশ করেছে মিশরীয় দল। ইসরায়েলের অনুমোদন নিয়ে উদ্ধার ও খননকারী যান সরঞ্জাম সহ গাজায় পৌঁছেছে। শনিবার ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এই তথ্য। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে দলটিকে প্রবেশের অনুমতি দিয়েছেন বলে জানায় তারা। চ্যানেল 12-এর প্রতিবেদন বলছে, নিহত জিম্মিদের মরদেহ অনুসন্ধানে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই তথ্য সরবরাহ করছে মিশরীয় দলটিকে। যুদ্ধবিরতির পর জীবিত 20 জিম্মিকে মুক্তির পাশাপাশি 15 ইসরায়েলি মরদেহ হস্তান্তর করেছে হামাস। কোর অফ ইঞ্জিনিয়ার্স সেনাবাহিনীর মর্যাদা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নাটোরের কাদেরাবাদ সেনানিবাসে কোর অফ ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ডেক্টর অভিষেক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, তাকে কোর অফ ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত করায় তিনি গৌরববোধ করছেন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সেনা সদস্যদের এবং কোরের মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার, জিওসি ইঞ্জিনিয়ার ইন চিফ সহ বিভিন্ন ইউনিটের অধিনায়কেরা। এমন একটা কোরের কর্নেল কমান্ড্যান্ট হিসাবে আমি আজকে অভিযুক্ত হয়েছি, নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি। আমার কাজ হবে সর্বদা এই কোরের জন্য কাজ করে যাওয়া, এই কোরের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি সহ নানাবিধ কার্যক্রম আমি চালিয়ে যাব। বিভিন্ন ওয়েলফেয়ার কার্যক্রম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো, এবং এই কোরকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব। স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তেমন অগ্রগতি নেই। 11টি সূচকে আরও পিছিয়েছে দেশ। মা ও শিশু মৃত্যু, অসংক্রামক রোগ ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানো যাচ্ছে না। বাড়ছে রোগীদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এসব তথ্য উঠে আসে। বক্তারা মনে করেন 2030 সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে ঠিক করা হয় SDG 3। 2016 সাল থেকে নানা কার্যক্রম হাতে নেওয়া হলেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন, বরং সমস্যায় ডুবে থাকা স্বাস্থ্য খাতে যুক্ত হয়েছে নতুন নতুন সমস্যা। স্বাস্থ্য খাতের SDG পরিস্থিতি জানাতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজন করা হয় সেমিনার। 38টি সূচকের মধ্যে 11টির অবস্থানে আরও অবনতি হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কমানো যায়নি মা ও শিশু মৃত্যু, বাড়ানো যায়নি নিরাপদ সন্তান জন্মদানের হার। 2030-এর SDG গোল হিসেবে আমি বলি না, এটা আমাদের নৈতিক জায়গা থেকেও আমাদের দায়িত্ব। কেন মা মারা যাবে, কেন শিশু মারা যাবে, কেন নন কমিউনিকেবল ডিজিজের কারণে আমার লোক মারা যাবে, কেন অ্যাক্সিডেন্টে লোক মারা যাবে, কেন হাসপাতালে আসবে, কেন ডেঙ্গুতে মারা যাবে, অনেকগুলো আছে প্রিভেন্টেবল। আমরা সবার সাথে সমন্বয় করে যদি কাজ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ স্বাস্থ্য খাতে বাড়াচ্ছে চাপ। সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে চলেছে, কমানো যায়নি বায়ু দূষণ। এছাড়া অনেক বিষয়ে অগ্রগতির কোনো তথ্য নেই সরকারের কাছে। আমাদের যা আছে, টাকা পয়সা, যন্ত্রপাতি, ওষুধপত্র, এইটার আমরা সঠিক ব্যবহারই করিনি। আমরা রুগীদেরকে খুবই অবহেলার চোখে দেখি। তো আমাদের সদিচ্ছা না হইলে পরে তো এটার তো উন্নতি হবে না। দেশে মোট চিকিৎসা ব্যয়ের বেশিরভাগই যায় ব্যক্তির পকেট থেকে। এই ব্যয় কমাতে না পারলে SDG অর্জন সম্ভব নয় বলে মনে করেন বক্তারা। যারা হেলথ সেক্টরে কাজ করছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। 12 বছর জেল খেটে বেরিয়ে খুন হলেন চট্টগ্রামের রাউজানের যুবদল কর্মী আলমগীর। কিছুদিন ধরে হত্যার হুমকি পাচ্ছিলেন। ভিডিওতে হুমকিদাতাদের নামও বলে গেছেন। 14 মাসে 17 হত্যাকাণ্ডের রাউজান এখন আতঙ্কের জনপদ। অস্ত্রের ঝনঝনানি আর সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়লেও নেই পুলিশের বিশেষ কোনো অভিযান।
মর্গে পড়ে আছে স্বামী আলমগীরের রক্তাক্ত মরদেহ। বাইরে স্ত্রী লাভলি আক্তারের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। আওয়ামী শাসনামলে প্রায় 12 বছর জেল খেটে সম্প্রতি মুক্তি পান রাউজানের যুবদল কর্মী আলমগীর আলম। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত। রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড অভিযোগ নিহতের পরিবারের। গুলি করে মেরে দিছে, আমি মৃত্যুতে পাই নাই স্যার। ছেলেকে এখানে আনি যে নিরাপত্তা নাই, যে নিরাপত্তা দিতে পারতেছি না, সেই জন্য একটা ছেলে আছে বাসায় পাহারা দিয়ে পুলিশে রাখছে এখনো। স্বজনদের দাবি, সম্প্রতি আলমগীর ও তার পরিবারকে একাধিকবার হুমকি দেয় দুর্বৃত্তরা। একটি ভিডিওতে দেখা যায় হুমকিদাতাদের নাম উল্লেখ করেছেন তিনি। প্রতিবাদে মানববন্ধনও করেছিলেন। রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘাতে 2024 সালের 5 আগস্টের পর 17টি হত্যাকাণ্ড ঘটেছে। গত 7 অক্টোবর মদুনাঘাটে খুন হন বিএনপি কর্মী আব্দুল হাকিম। 18 দিনের মাথায় প্রাণ গেল যুবদল কর্মী আলমগীরের। ঠিক পর্যন্ত পরিকল্পনা করি, তারা মানুষ গাঠি জোগাড় করে তারপরে আমি একের পর এক হত্যাকাণ্ডে উত্তপ্ত রাউজান। প্রতিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হচ্ছে অস্ত্র, তবে ধরা পড়ছে না কিলিং মিশনে জড়িতরা। খুন করছেন বা হত্যা করছেন, সেক্ষেত্রে আপনারা জানেন রাউজানে কিন্তু বিভিন্ন ধরনের বালু ব্যবসা, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সেখানে রয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। শনিবার বিকেলে রাউজানের চারা বর্তল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন আলমগীর। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা তার আত্মীয় রিয়াদও গুলিবিদ্ধ হন। এ সময় আলমগীরের স্ত্রী ও সন্তান পেছনে একটি অটোরিকশায় ছিলেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হল রাসেল গাজী, রাজীব জমাদ্দার, জাহিদ ও খোকন খান। আসামি খোকন খান পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2016 সালে ওই গৃহবধূ ধান গবেষণা রোডের বাসা থেকে শেরেবাংলা মেডিকেল সংলগ্ন এলাকায় স্বামীর কাছে যাচ্ছিলেন। এ সময় ইজি বাইকে উঠলে চালক তাকে অন্য স্থানে নিয়ে যায়। নগরীর 30 গোডাউন এলাকার একটি বাগানে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা। 12 নভেম্বর 4 জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে কলেজ শিক্ষার্থীর চোখ উপড়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকায় ঘটনা ঘটে। আহত কলেজ শিক্ষার্থী রেদওয়ান হোসেনের পিতা জানায়, একই এলাকার পুলিশ সোর্স বাদল, রিফাত হোসেন ও মঞ্জুরুল মিলে অপহরণ করে রেদওয়ানকে। পরে ফোন করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। ভুক্তভোগীর পিতা ফোন কেটে দিলে অপহরণকারীরা রেদওয়ানের ডান চোখ ছোড়া দিয়ে খুলে নেয়। এ সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে লোকজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে রেদওয়ানকে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের কাজ চলছে বলে জানায় পুলিশ। আমাদের তদন্তকারী অফিসার এই মামলার ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান আমাদের অব্যাহত আছে। আর আইনানুগ প্রক্রিয়ায় আইনানুগভাবে যত কার্যক্রম আছে আমরা এগুলো করছি। মানুষের কাছে সহজে ভূমি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। সচিবালয় বিএসআরএফ আয়োজিত জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি উদ্যোগের কথা জানান। ভূমি সচিব ASM সালেহ আহমেদ বলেন, ভূমি অফিসে মানুষ অনেক হয়রানির শিকার হয়। এজন্য ভূমি সেবা অনলাইনে করে মানুষের দোরগোড়ায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ডিসেম্বর থেকে 5টি অনলাইন ভিত্তিক সেবা চালু করা হচ্ছে। তবে স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয় একা পারবে না বলে স্বীকার করেন সচিব। বিএসআরএফ এর সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী। এই 4টা সেবা এলএনজি, ল্যান্ড সার্ভিস গেটওয়ে, মানে একটা এলএনজিতে ছিল 4টা বিষয় ইন্টিগ্রেট করা। যে কোনো একটাতে ঢুকলে
যাতে আবার লগ আউট হয়ে আবার নতুন করে না করতে, চারটেই ইন্টার অপারেবল সিস্টেম আমরা করেছি। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে লোকালয়ে কুমির উঠে আসার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লৌহজংয়ের গাউদিয়া ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামে স্থানীয়দের ক্যামেরা ধরা পড়ে একটি কুমির। মাঝে মধ্যে রাতে পুকুর পাড়ে কুমিরটি উঠে আসে বলেও জানায় স্থানীয়রা। প্রথমে গেল বৃহস্পতিবার রাত 8টার দিকে এলাকার পুকুর পাড়ে একটি কুমির দেখতে পান পথচারীরা। পরে টর্চ লাইটের আলোয় ছবি তোলার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে পুকুর পাড় থেকে নদীর দিকে চলে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে খবর দেওয়া হয়েছে, তারা এসে প্রাণীটি রেস্কিউ করবে বলেও জানানো হয়। মার্কিন সেনাদের সহায়তায় $130 মিলিয়ন দান করেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, শাটডাউনের মাঝেও মার্কিন সেনাদের বেতন ভাতা নিশ্চিত করতে পেন্টাগনকে অর্থদান করেছেন ওই ব্যক্তি। এই দানকে গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। তবে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে বিপুল এই অর্থপ্রাপ্তির বিষয়টির বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে রহস্যময় এই ব্যক্তির পরিচয় প্রকাশ করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই ব্যক্তি একজন মার্কিন নাগরিক ও তার দলের বড় একজন সমর্থক। সপ্তাহ 3 আগে শাটডাউন ঘোষণা করে মার্কিন সরকার। বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয় সেনা সদস্যরা সহ দেশটির বহু সরকারি কর্মচারী। ফ্রান্সের লুভ মিউজিয়ামে দুঃসাহসী ডাকাতিতে জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ তাদের হেফাজতে নেয় পুলিশ। সন্দেহভাজন 2 জনেরই বয়স 30-এর উপরে। রাজধানী প্যারিসের সেনেসাদেনি এলাকার বাসিন্দা তারা। গ্রেফতারের পূর্বে তাদের একজন প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে আলজেরিয়া পালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান এক আইনজীবী। তবে তদন্তের স্বার্থে সন্দেহভাজনদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরা নুনিয়েজ। গেল 19 অক্টোবর লুভ মিউজিয়ামে থেকে আনুমানিক $10 কোটি 20 লাখ মূল্যের 8টি মূল্যবান গহনা চুরি হয়। দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতির পর বেশ কিছু মূল্যবান সম্পদ ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে সরিয়ে নিয়েছে লুভ মিউজিয়াম কর্তৃপক্ষ। শুক্রবার পুলিশের সহায়তায় মহামূল্যবান এসব সম্পদ সরিয়ে নেওয়া হয় ব্যাংক অব ফ্রান্সে। রাখা হয় ব্যাংকটির সবচেয়ে সুরক্ষিত ভল্টে। ব্যাংকের সর্বশেষ তলায় মাটির প্রায় 20 মিটার গভীরে অবস্থিত সেই ভল্ট বেশ কয়েক ধাপের সুরক্ষার বলয়ে থাকায় সেখানে কোনো প্রকার হামলা বা চুরির সম্ভাবনা নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এখানে রাখা আছে ফ্রান্সের 90% স্বর্ণের রিজার্ভ, রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির নোটবুক সহ অন্যান্য অনেক মূল্যবান সম্পদ। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।